আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটার নাম 13 মানে 13। মুভিটা আসামের ভাষায় নির্মিত। এই গল্পটিতে আমাদের সোসাইটিকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়া হয়েছে। আর এই গল্পের একটা ভিডিও ক্লিপ ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। যারা গল্পটা এখনও দেখেননি, মিস করেছেন, শুধুমাত্র তাদের জন্য গল্পটা আরও একবার উপস্থাপনা করছি। আশা করছি গল্পটা আপনাদের অনেক 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 ভালো লাগবে। সত্যি গল্পের কনসেপ্টটা অসম্ভব সুন্দর। সামান্য একটা ভুল সিদ্ধান্ত দুইটা জীবনকে কিভাবে ধ্বংস করতে পারে তাই ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পটিতে। তো হাই, আমি মিকাইল ইসলাম। সিনেমা উইথ মিকাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দুজন ছেলে মেয়েকে দেখতে পাই আমরা। ছেলেটার নাম তাপাং, মেয়েটার নাম তৃষ্ণা। এরা দুইজন গ্রামের একটা শুনশান জায়গায় দেখা করে রোমান্টিকভাবে কথা বলছিল। ভবিষ্যতে তাদের জীবনটা কেমন কাটবে, বিয়ের পর তারা কি করবে, তাদের সংসারটা কিভাবে গোছাবে, এমনকি তাদের বাচ্চার নামটা কি রাখবে এটাও ঠিক করে রাখে। তাপাং বলে, এখন তো তোমাকে সাইকেলে ঘোরাই, কিন্তু বিয়ের পর তোমাকে বাইকে ঘোরাবো। আর আমাদের দুজনের ছোট্ট একটা ঘর হবে, ওখানে আমরা দুজন একসাথে অনেক সুখে থাকব। তো এভাবেই তারা তাদের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে কথা বলছিল। ঠিক তখনই তাপাংয়ের বন্ধু সুভাষ তাকে কল করে আর খুব তাড়াতাড়ি তাকে একটা জায়গায় দেখা করতে বলে। তাপাং তখন তার গার্লফ্রেন্ডকে বাসায় যেতে বলে, কিন্তু তার গার্লফ্রেন্ড ভীষণ রাগ করে। সে বলে, সবসময় আমার সঙ্গে এমনটা করো, আমার সঙ্গে যখনই তুমি দেখা করতে আসো তোমার বন্ধু তোমাকে ফোন করে, আর তুমি এখান থেকে তোমার বন্ধুর কাছে চলে যাও। প্লিজ আমার সাথে আরেকটু সময় কাটাও। এভাবেই তৃষ্ণা তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তাপাং তার কথা অমান্য করে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। পরের দৃশ্যে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, যার নাম জোনাকি। জোনাকি এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে, আর এটা তার মা, যার নাম রামেলা। জোনাকির বাবা মারা গেছে। তারা মা মেয়ে দুইজন মিলে ছোট্ট একটা বাড়িতে একসাথে থাকে। জোনাকি কলেজে যাবার পর রামেলা একটি বাড়িতে কাজ করতে আসে, আর এই লোকটা হলো এই গ্রামের গণ্যমান্য একজন ব্যক্তি, যার নাম কোকাইডো। কোকাইডোর চরিত্রটা একটু ঢিলাঢালা স্বভাবের। সে রামেলাকে খুব খারাপ দৃষ্টিতে দেখত। সবসময় রামেলাকে পটানোর জন্য অনেকভাবে চেষ্টা করত। রামেলা যেখানেই যায় সেখানেই তার পিছু করে। রামেলার সঙ্গে সুন্দর করে কথা বলার চেষ্টা করে, কিন্তু রামেলা তাকে পাত্তাই দেয় না। তো তখনই আমরা সুভাষকে দেখতে পাই। সুভাষ কোকাইডোর একমাত্র সন্তান। আর গল্পের শুরুতে একটা ছেলেকে দেখেছিলাম যার নাম তাপাং। সেই তাপাংই হলো সুভাষের একমাত্র বন্ধু। আর সুভাষ এখন তাপাংয়ের সঙ্গে দেখা করার জন্যই বার হচ্ছিল, কিন্তু কোকাইডো তখন সুভাষকে একটা কাজ করতে বলে। সুভাষ তার বাবার কথা ইগনোর করে, তার বাবার কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। দৃশ্য এখানেই কাট হয়। এদিকে কলেজে জোনাকি তার এক বন্ধুকে দেখতে পায়, যার নাম রাক্সা। কয়েকদিন পর কলেজে অনুষ্ঠান হবে, তাই রাক্সা অন্য মেয়েদের নাচ শেখাচ্ছিল। ঠিক তখনই সুভাষ রাক্সাকে কল করে বাইরে ডাকে। প্রথমে রাক্সা বলে, আমি এখন ব্যস্ত আছি, আমি এখন বাইরে যেতে পারবো না, কিন্তু সুভাষ তাকে বারবার জোর করতে থাকে। এরপর রাক্সা তার বান্ধবী জোনাকিকে নিয়ে সুভাষের সঙ্গে দেখা করতে আসে কলেজের পেছনের একটা জঙ্গলে। সুভাষ আর তাপাং সেখানে অপেক্ষা করছিল। একটু পর সুভাষ তাপাংকে বলে, তোমরা দুজনে একটু সাইডে যাও, চারপাশে একটু ভালোভাবে লক্ষ্য রাখো, আমি আর রাক্সা একটু জঙ্গলের ভেতরে গিয়ে কথা বলে আসি। এরপর সুভাষ আর রাক্সা জঙ্গলের ভেতরে ঢুকে যায়, আর এরা দুজন এখানেই অপেক্ষা করতে থাকে। সুভাষ আর রাক্সা যোগ ব্যায়াম করতে থাকে। ঠিক সেই সময় তাদের কলেজের তিনজন বন্ধু জঙ্গলের ভিতরে আসছিল, আর এরা তিনজন জোনাকি আর তাপাংকে একসঙ্গে দেখে তারা ভীষণ রাগ করে। এরপর তারা সবাই তাদের দুইজনের কাছে আসে এবং দুজনকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মনে করে মারতে থাকে। তাপাং তাদের বারবার বোঝাতে চেষ্টা করে, এখানে আমরা কিছুই করছি না, তোমরা আমাদের ভুল বুঝতেছ। এদিকে রাক্সা ব্যাপারটা আঁচ করতে পারে এবং সুভাষকে ডেকে বলে, ওদিকে তোমার বন্ধুকে কেউ একজন মারছে, তাড়াতাড়ি চলো, তাদের সাহায্য করতে হবে। তখন সুভাষ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা যদি এখন ওইখানে যাই তাহলে ওরা সবাই আমাদেরকেও মারবে। তুমি এক কাজ করো, এখন চুপচাপ এখান থেকে চলে যাও। এটা বলেই ওখান থেকে তারা দুইজন পালাতে থাকে। আর এদিকে তাপাংকে তারা তিনজন বন্ধু মিলে এখনও মারতেছিল, আর তাদের কেউ একজন এটার আবার ভিডিও করতে থাকে। এরপর তাদের দুজনকে টানতে টানতে জঙ্গল থেকে বাইরে নিয়ে আসে। তারপর গ্রামের একটা মুরব্বীকে তাদের সম্পর্কে সব কিছু খুলে বলে। লোকটা এদের কাছ থেকে তাদের পরিচয় জানতে চায়।
তাদের গ্রাম, তাদের পরিবার সম্পর্কে সব কিছু জানতে চায়। তখন তারা দুইজন তাদের পরিচয় দেয়। তারা দুজনই বলে, আমরা কোনো অন্যায় করিনি, আমাদেরকে আপনি মাফ করে দিন। লোকটা তখন তাবাংকে বলে, ঠিক আছে, এখন তোমরা বাসায় যাও, গ্রামে কালকে পঞ্চায়েত বসানো হবে, আর ওখানে তোমরা দুজন অবশ্যই উপস্থিত থাকবে। আমরা ওখানেই কাল একটা ফয়সালা করব। এরপর তারা দুজন সেখান থেকে ফিরে আসে। তারপর তাপাং একটা জায়গায় আসে। এরপর তার বন্ধু সুভাষকে কল দেয়, কিন্তু সুভাষ জেনে শুনে তার কলটা কেটে দেয়। সে আবারও কল দেয়, কিন্তু সুভাষ বারবার কল কেটে দেয়, ইচ্ছা করেই। তখন তাপাং খুব টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছে না এখন সে কি করবে। সন্ধ্যার আগে পুরো গ্রামে মাইকিং করা হয়, গ্রামে কালকে পঞ্চায়েত বসবে, আর পঞ্চায়েতে জোনাকি আর তাপাংয়ের বিচার হবে। তাই পুরো গ্রামের লোকেরা যেন পঞ্চায়েতে অবশ্যই উপস্থিত থাকে। এই ঘটনা তখন পুরো গ্রামে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ঘটনাটি আবার তাপাংয়ের গার্লফ্রেন্ড জানতে পারে। তাপাং তাকে ধোঁকা দিয়েছে, এটা ভেবে সে খুব কষ্ট পায়। আর দেখতে দেখতে ব্যাপারটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আর সেদিন যে ভিডিওটা করা হয়েছিল, সেই ভিডিওটাও সবাই দেখতে থাকে। এরপর রাত আসে, তাপাং তার গার্লফ্রেন্ডের বাড়িতে আসে। তারপর তার গার্লফ্রেন্ডকে কল দেয়, তাকে বলে, তোমার বাড়ির বাইরে আমি অপেক্ষা করছি, প্লিজ তুমি একবার আমার সাথে দেখা করো। তৃষ্ণা তখন ভীষণ কষ্ট পায়, আর কল কেটে দিয়ে সাথে সাথে তার সাথে দেখা করতে আসে। তৃষ্ণা তাপাংকে দেখে কান্না করতে থাকে। তাপাংকে বলে, তোমাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে ভালোবাসি, আর তুমি আমাকে ধোঁকা দিলে। তাপাং তৃষ্ণাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে কোনোভাবেই ধোঁকা দেইনি, ওখানে অন্য একটা সমস্যা হয়েছিল। কিন্তু তৃষ্ণা তার কথায় বিশ্বাস করে না। তাপাং তৃষ্ণার পা ধরে বারবার ক্ষমা চাচ্ছিল। তৃষ্ণা তখন কান্না করতে করতে এটাই বলতে থাকে, তুমি আমাকে অনেক বড় একটা ধোঁকা দিয়েছ, আমার জীবন থেকে তুমি একেবারে চলে যাও প্লিজ, আর কখনোই তুমি আমার সামনে এসো না। এটা বলে তৃষ্ণা ওখান থেকে কান্না করতে করতে ঘরে চলে যায়। মানে তৃষ্ণার গল্প শেষ। আমাদের পরের দৃশ্যে নেওয়া হয়, জোনাকি তার মায়ের কোলে শুয়ে কান্না করতে করতে সব ঘটনা খুলে বলছিল। আর জোনাকি এই ঘটনার জন্য খুব কষ্ট পায়, কেননা পুরো গ্রাম তাকে খারাপ চোখে দেখছে। এটা ভেবে তার অনেক খারাপ লাগে। তার মা বলে, এখানে আমরা কী বা করতে পারি, আমরা তো গরিব, আমাদের করার মতো কিছুই নাই। এই কথাটার সঙ্গেই দৃশ্য আবারও পরিবর্তন হয়। এদিকে তাপাং কোনোভাবে তার বন্ধুর সাথে দেখা করে। এরপর তার বন্ধুর থেকে সাহায্য চায়, আর সুভাষকে বলে, তোর বাবা তো প্রভাবশালী লোক, তুই একটু তোর বাবাকে বোঝানোর চেষ্টা কর, ওখানে কি হয়েছিল। এখানে আমরা দুজন তো কোনো অন্যায় করিনি। সুভাষ বলে, তুই কি পাগল হয়ে গেছিস? আমার সেই ঘটনার কথা যদি আমার বাবা জানতে পারে, তাহলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আর এই ব্যাপারটা যদি গ্রামের লোকজন জানতে পারে, তবে আমার বাবার মান সম্মান তো মাটির সাথে মিশে যাবে, গ্রামের কেউ তখন তাকে সম্মান করবে না। আর পঞ্চায়েতের কাছে কাল যদি আমার সম্পর্কে একটাও কথা বলিস, তবে আমি তোকে হত্যা করে ফেলবো বলে তাপাংকে ভয় দেখায় সুভাষ। তাপাং অসহায়ের মতো কান্না করতে থাকে। পরের দিন গ্রামে পঞ্চায়েত বসানো হয়। সেখানে গ্রামের অনেক লোক উপস্থিত ছিল। তাপাং সবার সামনে হাত জোর করে বলে, আমরা কোনো অন্যায় করিনি, ওখানে অন্য একটা ঘটনা ঘটেছিল। আর এটা বলতেই সেই তিন বন্ধু তাপাংকে বকতে থাকে, তাপাংকে মিথ্যা কথা বলতে বারণ করে দেয়। তারা বলে, তোমরা দুজন তো জঙ্গলের মাঝখানে একসাথে ছিলে, দুইজন মিলে একসাথে রোমান্টিক সময় কাটাচ্ছিলে। তাপাং তখন বারবার চেষ্টা করে তাদেরকে সত্য কথা বলার, কিন্তু সুভাষের ভয়ে সত্য কথা বলতে পারে না। তো ফাইনালি গ্রামের সবাই একটা সিদ্ধান্ত নেয়, তাপাং ও জোনাকির বিয়ে করিয়ে দেবে। তখন তাপাং বলে, আমি অনাথ একটা ছেলে, আমার মা বাবা দুনিয়াতে কেউ নেই, আমার থাকার মতো কোনো জায়গা বাড়ি কিছুই নেই, আর আমি পুরো বেকার একটা ছেলে। তখন কুপাইডো বলে, আরে বেটা, তোকে থাকার জন্য আমি একটা জমি দেব, ওখানে তুই একটা বড় ঘর বানিয়ে থাকবি। এটা বলেই এরপর জোর করে তাদের দুজনকে মন্দিরে নিয়ে আসেন। এরপর তাদের অনেকটাই বাধ্য হয়ে বিয়ে করতে হয়। তাপাং জোনাকির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। আর এই খবরটা যখন তৃষ্ণা জানতে পারে, তখন সে কান্না করতে করতে দৌড়ে মন্দিরে আসেন। তাপাংয়ের বিয়ে অন্য একটা মেয়ের সাথে হচ্ছে, এই ব্যাপারটা তৃষ্ণা মানতেই পারে না। তার মন ভেঙে খান খান হয়ে যায়। সে তখন তাপাংয়ের সাথে কাটানো সময়ের কথা ভাবতে থাকে। তাদের সম্পর্ক বেশ ভালো ছিল, একসাথে তারা দুজন অনেক এনজয় করছিল। এমনকি কয়েক বছর পর তারা বিয়ে করবে, সেই স্বপ্নটাও দেখেছিল। দুজন মিলে অসংখ্য প্রমিস করেছিল, কিন্তু সেই প্রমিসগুলো এখন নষ্ট হয়ে গেছে। এগুলো সব মনে করে সে ভীষণ কষ্ট পায়। ফাইনালি তাপাং এবং জোনাকির বিয়েটা হয়। এখন তারা স্বামী স্ত্রী, কিন্তু জোনাকি এখনও তার মায়ের সাথে থাকে। দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। এরপর তাপাং জোনাকিদের বাড়িতে আসে, তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। জোনাকি তখন কান্না করতে করতে একটা কথাই বলতে থাকে,
আমি বিয়েটাই একদম মানি না। তাহলে তোমার সাথে আমি কিভাবে থাকবো, তোমার সাথে কিভাবে সংসার করব? এখন আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না, আমি আমার মায়ের সাথে এখানেই থাকবো। জোনাকির মা তখন তাকে বোঝানোর চেষ্টা করে, তোমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন হয়ে গেছে, তোমরা দুজন এখন স্বামী স্ত্রী। এখন তোমাকে তাওয়াংয়ের সাথে তার ঘরেই থাকতে হবে, না হলে পুরো গ্রাম আমাদের খারাপ চোখে দেখবে, আমাদেরকে গ্রাম থেকে বের করে দিবে। এভাবেই তার মা জোনাকিকে বোঝানোর চেষ্টা করে। দৃশ্য এখানে কাট হয়। পরের দিন জোনাকি তাপাংয়ের সঙ্গে তার বাড়িতে যায়। ওই যে সালিশের সময় সুভাষের বাবা তাকে একটু জায়গা দিতে চেয়েছিল, তাই তাপাংকে ছোট্ট একটা জমি দিয়েছিল। সেখানে টিনের একটা চালা আছে মাত্র। তাপাং খুব কষ্ট করে এখানে একটা ঘর তৈরি করে। সারাটা দিন তাপাং ঘর তৈরির কাজ করতে থাকে, সাথে জোনাকিও তাকে সাহায্য করছিল। দুজন মিলে অনেক পরিশ্রম করে ছোট্ট একটা ঘর বানায়। রোদে পুড়ে কাজ করতে করতে তাপাং ক্লান্ত হলে জোনাকি তার জন্য পানি নিয়ে আসে। আর গ্রামের বেশ কিছু লোক তাদেরকে কিছু জিনিসপত্র দিয়েছিল, সেগুলো তারা ঠিকঠাক গুছিয়ে নেয়। তো এভাবেই দিন পার হয়ে রাত নামে। তাপাং জোনাকিকে ঘুমাতে দিয়ে সে একাই তখন কাজ করতে থাকে। এরপর সকাল হয়। জোনাকি তার সংসারটা গ্রহণ করে নেয়। ঘরের পাশে এসে একটা চুলা তৈরি করে। তাপাং কাজ খোঁজার জন্য ঘর থেকে বের হয়। আশেপাশের গ্রামের লোকজন তাকে দেখে খুব মজা করতে থাকে। তাপাং যেখানেই কাজ খুঁজতে যায় কেউ তাকে কাজ করতে নেয় না। সবাই তাকে এটাই বলতেছিল, তোমার মতো নির্লজ্জ ছেলেকে আমরা কোনোভাবে কাজ দেব না। এভাবেই তাপাং দিনভর কাজ খুঁজতে থাকে, কিন্তু কেউ তাকে একটাও কাজ দেয় না। রাত হলে সে ঘরে আসে, আর তাদের মধ্যে একটা দূরত্ব রেখেই দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়। তাপাং কাজ করতে আবারও ঘর থেকে বের হয়ে যায়। এবার তাপাং একটা ফ্যাক্টরিতে আসে। সেই ফ্যাক্টরির মালিক তাপাংকে চিনতে পারে, আর তাপাংয়ের স্ত্রীর ব্যাপারে জানতে চায়। দেখতে দেখতে তার স্ত্রীর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তাপাং তখন ভীষণ রাগ করে, তারপর লোকটাকে মেরে ওখান থেকে ফিরে আসে। এরপর তাপাং অনেক কষ্ট করে একটা ইটের ফ্যাক্টরিতে কাজ খুঁজে পায়। লোকটা তাপাংকে কাজ দেওয়ার আগে বলে, তোমার ব্যাপারে আমি সব কিছু জানি, কিন্তু তারপরেও তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি এখানে ঠিকঠাকভাবে কাজ করিও। এভাবে সেই লোকটা তাপাংকে একটা কাজ দেয়। এরপর রাত হয়। রামেলা তার মেয়েকে দেখার জন্য তার বাড়িতে আসে। মেয়ের নিজের ছোট্ট একটা ঘর দেখে সে অনেক খুশি হয়। জোনাকি তখন তার মাকে দেখে কান্না করতে থাকে। এরপর জোনাকি তার মাকে ঘরে নিয়ে আসে, আর খাওয়ার সময় রামেলা তাদেরকে বেশ কিছু উপদেশ দেয়। তোমাদের ভিতর যেটা হয়েছে ভুলে যাও, এখন তোমরা দুজন স্বামী স্ত্রী, তাই তোমরা দুজন যেভাবেই হোক একসাথে থাকো। আর তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তবে তোমরা অবশ্যই আমাকে বলবে। এরপর রামেলা চলে যাওয়ার সময় তাদেরকে ভালোভাবে থাকতে বলে। তখন তাপাং বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই চেষ্টা করব জোনাকিকে ভালো রাখার। তারপর রামেলা সেখান থেকে চলে যায়। এরপরেও জোনাকি এবং তাপাং ঠিকভাবে কথা বলে না। এখনও তারা দুজন একসাথে থাকে না। দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। তাদের সম্পর্ক ঠিকঠাকই ছিল। একদিন তাপাং কাজ করতে যায়, কিন্তু দুপুরের খাবারটা নিতে একদম ভুলে যায়। এই জন্য জোনাকি একটা বাক্সে করে তার জন্য খাবার নিয়ে আসে। আর এখানে এসে তাপাংয়ের কাজ দেখে সে অনেক কষ্ট পায়। এখান থেকেই তাপাংয়ের জন্য তার ভেতরে একটা মায়া কাজ করে। অদ্ভুত একটা ভালোবাসা তৈরি হয়। দেখতে দেখতে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। তারা দুজন একসঙ্গে থাকতে শুরু করে। নিজেদের কষ্ট দুঃখের কথাগুলো দুজন দুজনকে শেয়ার করতে থাকে। কোনো একদিন জোনাকি তাপাংকে বলছিল, আমার পড়াশোনা বিয়ের পর থেমে গেছে, কিন্তু আমি এখন পড়তে চাই। তাপাং রাজি হয়। এরপর জোনাকিকে নিয়ে কলেজে আসে। কলেজে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে যে জোনাকি আবারও পড়াশোনা করবে, কিন্তু প্রিন্সিপাল বলে জোনাকি এই কলেজে অ্যাডমিশন পাবে না, আর সে যদি আমাদের কলেজে পড়াশোনা করে তাহলে বাকি স্টুডেন্টরাও নষ্ট হতে পারে। এই কথা বলে তাদের দুজনকে কলেজ থেকে বের করে দেয়। এরপর তারা দুজন যখন কলেজ ক্যাম্পাস দিয়ে বাসায় যাচ্ছিল, তখন তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে ভীষণভাবে অপমান করে। জোনাকি এবং তাপাং তখন অনেক কষ্ট পায়। এরপর কান্না করতে করতে তারা বাসায় ফিরছিল। রাস্তার মধ্যে তাপাং তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, জোনাকিকে শান্ত করার চেষ্টা করে। তো রাত হলেও জোনাকি সেই ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে। তাপাং তাকে সান্ত্বনা দেয়, আর এই ব্যাপারটা তাকে একেবারে ভুলে যেতে বলে। এরপর জোনাকিকে তাপাং একটা ঘটনা বলে তার জীবনের। তাপাং যখন ছোট ছিল তখন তার বাবা মদ খেয়ে এসে তার মাকে অনেক মারধর করত। সেগুলো তাপাং এবং তার মা প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছিল। কিছুদিনের মধ্যে অতিরিক্ত মদ খাওয়ার জন্য হঠাৎ করে তাপাংয়ের বাবার একদিন মৃত্যু হয়। এর কিছুদিন পর তাপাংয়ের মা অসুস্থ হয়ে পড়ে। দেখতে দেখতে তার মাও দুনিয়া ছেড়ে চলে যায়, আর তারপর থেকেই তাপাং অনাথ হয়ে যায়। কিন্তু এরপরেও সে হাল ছাড়েনি। ছোট ছোট কাজ করে এখন পর্যন্ত বেঁচে আছে।
ছোট্ট এই জীবনে অনেক কষ্ট সে সহ্য করেছেন। এগুলো কষ্টের কথা শুনে জোনাকি তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তাপাংকে তার কাছে টানে আর মায়া জড়ানো আদর দিয়ে তাপাংয়ের মনে জমানো কষ্টগুলো দূর করে দেয়। আর এভাবেই তাদের মধ্যে ফুলসজ্জা হয়। এরপর থেকে তাদের সম্পর্ক দিন দিন ঠিক হতে থাকে। একসাথে তারা দুজন অনেক এনজয় করে, একসাথে সুন্দর কিছু মুহূর্ত পার করে। মুহূর্তগুলো একটু দেখে নিন 30 সেকেন্ডে। তো দেখতে দেখতে বেশ কয়েক মাস পার হয়ে যায়। কয়েক মাস পর জোনাকি প্রেগনেন্ট হয়। এটা শুনে তারা দুইজন ভীষণ খুশি হয়। এরপর থেকে তাপাং জোনাকির ঠিকভাবে খেয়াল রাখে, সুন্দর একটা হাজবেন্ডের মতো সবসময় তার টেক কেয়ার করতে থাকে। কয়েকদিন পর তাপাং একটা গাড়ি কেনে। জোনাকি গাড়ি দেখে বেশ খুশি হয়। এভাবেই তাদের সম্পর্কের সব কিছু ঠিকঠাকই চলছিল। এরপর একদিন তাদের বাড়ির সামনে একটা সবজিওয়ালাকে দেখতে পাই। লোকটা জোনাকির দিকে খারাপভাবে তাকাচ্ছিল। জোনাকিকে দেখে খারাপ মন্তব্য করে। পাশেই তাপাং ছিল। সে লোকটার কথা শুনে খুব কষ্ট পায় আর তার পায়ের স্যান্ডেল দিয়ে তাকে মারতে যায়। আর তখনই সবজিওয়ালা পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই জোনাকির পেটে ব্যথা শুরু হয়। আর দেখতে দেখতে জোনাকি ওখানেই পড়ে যায়। এটা দেখে তাপাং জোনাকিকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার তখন তাকে পরীক্ষা করে তাপাংকে বলে সে অনেক দুর্বল, তাই তাকে তুমি একটু দেখে রেখো। এরপর তাপাং জোনাকিকে বাড়িতে নিয়ে আসে। আর সেই দিনই রামিলা জোনাকিকে দেখতে আসে। জোনাকি তার মাকে সেই খুশির সংবাদটা দেয়। আর এটা শুনে তার মা ভীষণ খুশি হয়। তাদের সম্পর্ক ঠিকঠাক আছে এটা ভেবে তার বেশ ভালো লাগে। এরপর রামিলা তার কাজ করতে কুকাইডুর বাড়িতে আসে। কুকাইডু তখন রামেলার সাথে ফ্লার্ট করতে থাকে। তাকে বলে তোমার যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে তুমি সাথে সাথে আমার কাছে আসবে। আমাদের মধ্যে একটা লেনদেন চলতে থাকবে। আমি তোমাকে অনেক কিছু দেব আর তুমি আমাকে অনেক কিছু দিবে। এভাবেই কুকাইডু রামিলার সাথে আজেবাজে কথা বলতে থাকে। রামিলা তখন খুব রাগ করে এবং কুকাইডুর মতলবও বুঝতে পারে। তাই সে সরাসরি কুকাইডুকে বলে তোমার কাজ আমার প্রয়োজন নেই, আজকে আমি তোমার কাজটা ছেড়ে দিচ্ছি। এভাবেই তার কাজটা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসে। তো দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। জোনাকিরা তাদের ঘরটা আস্তে আস্তে সুন্দর করে ফেলে। সেই সাথে তাপাং জোনাকিকে ঠিকভাবেই দেখাশোনা করে। রেগুলার জোনাকিকে ডক্টরের কাছে চেক আপ করতে নিয়ে আসে। আর একদিন ডক্টর তাদেরকে ডেলিভারি ডেট পর্যন্ত বলে দেয়। এরপর তাপাং জোনাকিকে বাসায় রেখে সে কাজ করতে চলে যায়। রাস্তায় যাবার সময় সে একটা দোকানে বেশ কিছু খেলনা দেখতে পায়। তাপাং তার বাচ্চার জন্য বেশ কিছু খেলনা কেনে। এরপর রাত হয়। তাপাং তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তার একটা বাচ্চা হবে এই খুশিতে তারা সবাই একসাথে মদ খাচ্ছিল। তো দেখতে দেখতে মাঝরাত হয়ে যায়। তাপাং বাড়ি ফেরে না দেখে জোনাকি তার জন্য অনেক টেনশন করে। এরপর সে তাপাংকে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে। তখন তাপাং বলে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো বলে সে ফোন কেটে দেয়। কিন্তু তাপাং যে মদ খেয়েছে জোনাকি এটা কোনোভাবেই জানতে পারে না। তো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। জোনাকি এখনও তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তাপাং এখনও ঘরে ফেরে নেই। জোনাকি তাকে বারবার কল করতে থাকে, কিন্তু তাপাং তার কলটা রিসিভ করে না। বাধ্য হয়ে জোনাকি তার মাকে কল দিয়ে তার বাড়িতে ডাকে। এরপর জোনাকি আর তার মা ঘর থেকে বাইরে আসে এবং তারা দুজনই তাপাংকে অনেকটা সময় ধরে খুঁজতে থাকে, কিন্তু তাপাংকে তারা কোথাও পায় না। মা মেয়ে দুজনই তখন ঘরে ফিরে আসে আর সেদিন রাত তারা দুজন একসাথে থাকে। তাপাংয়ের চিন্তায় জোনাকি ঘুমাতে পারে না। এরপর সকাল হয়। জোনাকি আর তার মা ঘর থেকে বাইরে আসে, দেখে গ্রামের লোকজন দৌড়ে কোথাও যাচ্ছে। জোনাকির টেনশন হয় এবং সেই লোকগুলোর সঙ্গে তারা দুজনও সেই জায়গায় আসে আর দেখতে পায় পুলিশ তাপাংয়ের গাড়ি একটা নদী থেকে উদ্ধার করতেছে। এটা দেখে জোনাকি শকড খেয়ে যায় আর ওখানে সে কান্না করতে থাকে। আসলে গত রাতে তাপাং মদ খেয়ে নেশা করেছিল। এরপর যখন সে গাড়ি করে বাসায় ফিরছিল তখনই হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়। জোনাকি তাপাংয়ের মৃত্যু একদম মানতে পারছে না। এখানে সে কান্না করতে করতে মাটিতে পড়ে যায়। এই কষ্ট সে সহ্য করতে পারছে না আর অতিরিক্ত কষ্টের কারণে তার পেটে ব্যথা শুরু হয়। আর সেখানে থাকা মহিলারা তার ডেলিভারি করার চেষ্টা করে। একটু পর জোনাকি একটা বাচ্চা জন্ম দেয়, কিন্তু অতিরিক্ত রক্তপাতের জন্য জোনাকির ওখানেই মৃত্যু হয়। একদিকে সে একটা বাচ্চা জন্ম দেয়, অন্যদিকে জোনাকি তার বাচ্চাকে না দেখে দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়। তো পরিচালক সাহেব আমাদেরকে এখানে দুইটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। 1 নাম্বার, বন্ধুত্ব যদি কারো সঙ্গে করতে চান তবে ভালো বিশ্বস্ত কাউকে বেছে নিন। আর যদি বন্ধুত্ব কোনো স্বার্থপর কারো সঙ্গে হয় তবে শেষে আপনাকে ঠকতেই হবে। আর 2 নাম্বার,
তাপাং এবং জোনাকির বিয়েটা তাদের অনিচ্ছায় হয়েছে। আর তাপাং একটা বড় ভুল করেছেন, সেটা হলো মদ পান করে ড্রাইভিং করা। সে তার সন্তানকে না দেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর তাপাংয়ের একটা ভুল সিদ্ধান্তের জন্য জোনাকির জীবনটাও শেষ হয়ে যায়। সত্যি বলতে আমাদের নিজেদের একটা ভুল সিদ্ধান্ত আমাদের ভালোবাসার মানুষটিকে প্রায়শ্চিত্ত করতে হয়। তো এই তো, ভিডিওটি দেখে কি বুঝলেন আর কি মেসেজ পেলেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে একটা লাইক, আর যদি একটু সময় হাতে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সব মাস্টারপিস ভিন্ন ভাষার মুভি একমাত্র বাংলায় দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন সিনেমা উইথ মিকাইল। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে।